তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ইয়াত বাবা মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে থাম্বনেলে যেমনটা দেখতে পেয়েছেন, এই গল্পে আমরা দেখতে পাবো একটা মেয়ের রেপ হয়েছিল, কিন্তু তারপরে তার রেপিস্টকে কেন মেয়ের বাবাই নিজে সেভ করছিল, সেই সমস্ত ব্যাপারগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। যেমন বুঝতেই পারছেন ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি গভীর রাতে একটা মেয়ে যখন হেঁটে যাচ্ছিল, তখন কিছু লোক তাকে ধরে জোর করে রেপ করার ট্রাই করে। এখান থেকে মেয়েটা নিজেকে উদ্ধার করার অনেক রকম ট্রাই করে, তবে কোনোভাবেই মেয়েটা নিজেকে ফ্রি করতে পারছিল না, আর এই লোকগুলো জোর করে তাকে রেপ করে দেয়। তো এরপর আমরা চলে আসি পুলিশ স্টেশনে, যেখানে আমরা দেখতে পারি 4টা ছেলেকে পুলিশ আচ্ছা রকম করে ধোলাই করছিল। আসলে এই 4টা ছেলেকে পুলিশ এই জন্য ধোলাই করছিল কারণ একটু আগে যেই মেয়েটা রেপ হয়েছে, এই 4 জনের উপরে সেই মেয়েকে রেপ করার অভিযোগ করা হয়েছে। এই জন্য পুলিশ আচ্ছা রকম করে তাদেরকে ধোলাই করে এইটা বের করার ট্রাই করছে যে আসলেই তারা এটার সাথে জড়িত কিনা, মানে তাদের থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার ট্রাই করছে। তাদেরকে পুলিশ এখানে এত জঘন্যভাবে পেটায় যে তাদের হাড্ডি মাংস পুরো গুঁড়ো করে ফেলে। তাছাড়া তাদেরকে বিশ্রাম নেওয়ার সময়টুকু পর্যন্ত দেয়া হয় না। যখন তাদেরকে খুবই বাজেভাবে ধোলাই করার পরে তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, তখন তাদেরকে কিছু খাবার দাবার দেওয়া হয়, যেই খাবারের উপরে তারা পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে। আর এই ব্যাপারটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে তাদেরকে খাবার দাবারও দেওয়া হচ্ছিল না, তাদেরকে শুধুমাত্র পেটানো হচ্ছিল আর একটু পরপর বিশ্রাম দেওয়া হচ্ছিল। আর যখন তারা মার খেয়ে ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়ার ট্রাই করতো, তখনই তাদের মুখের উপরে পানি মারা হতো, আর সেখান থেকে উঠিয়ে তাদেরকে আবারও নতুন করে পেটানো হতো, কারণ পুলিশ চাচ্ছিল যেই কোনো ওয়েতে তাদের থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বের করতে। এখন হয়তো আপনাদের অনেকেরই মনে হতে পারে যে হ্যাঁ, তাদের সঙ্গে যেটা করা হচ্ছে সেটা তো ঠিকই হচ্ছে, কারণ এমন কাজ যে করতে পারে তার তো এমন শাস্তি পাওয়াটাই উচিত। কিন্তু আসলে এর পেছনের বাস্তবতা কি, সেই ধর্ষণের পেছনে তারা জড়িত ছিল কি না, সেই সমস্ত ব্যাপারগুলো জানাটাও খুবই জরুরি। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পারি পরদিন সকালবেলা নিউজ চ্যানেলে ওই খবরটা চলে আসে, যেখানে আমরা দেখতে পারি এই একই নিউজটা একটা লয়ারের ঘরের টিভিতে চলছিল, যেখানে নিউজ অ্যাঙ্কার চিৎকার করে বলছিল যে কালকে রাতের বেলায় 16 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আর এই ধর্ষণের জন্য 4টা যুবককে পুলিশ অ্যারেস্ট করেছে, কারণ পুলিশের মতে তারাই হচ্ছে গিয়ে সেই ধর্ষক। এই জন্য পুলিশ তাদেরকে জেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। এখন পুলিশের বিশ্বাস তারাই এটার পেছনে জড়িত, এই জন্য খুব শীঘ্রই তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিবে। তবে এখন পর্যন্ত 4 জনের একজনও এটা স্বীকার করেনি যে এইটার পেছনে তাদের হাত ছিল বা এইটা তারা নিজেরাই করেছে। তো এরপর আমরা দেখতে পারি হোম মিনিস্টারও টিভি চ্যানেলে এই সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বলে দেয়। সে বলে যে যেই ঘটনা কালকে হয়েছে সেটা নিয়ে পুলিশ অলরেডি কাজ শুরু করে দিয়েছে, সো এইটা নিয়ে খুব বেশি একটা কথা আমি বলতে চাই না। তবে যেই ধর্ষণের ঘটনাটা ঘটেছে, এইটার পেছনে শুধু যে সেই ছেলেদেরই দায় এটা আমি বলবো না, এটার পেছনে মেয়েরও কিছুটা দায় আছে, কারণ এই মেয়েটা এত গভীর রাতের মধ্যে সেই নির্জন জায়গায় কেন গিয়েছিল, এটা নিয়েও একটা কোয়েশ্চেন ওঠানো যায়। তবে যখন লয়ার এই ব্যাপারটা শুনতে পারে, তখন সে বলে যে দেখো আমাদের হোম মিনিস্টার কি বলছে, যদি তার চিন্তাভাবনাই এমন জঘন্য হয় তাহলে আমাদের দেশ সামনে কি করে আগাবে। তো যাই হোক, পরদিন সকালবেলা সিন চলে আসে একটা ল কলেজে। আমরা এখানে শিবাম নামের একটা ছেলেকে দেখতে পারি। আসলে শিবাম এবং তার বন্ধুরা এখানে একটা ল কলেজে পড়ালেখা করে, এবং আজকে হচ্ছে তাদের ক্লাসের শেষ দিন। এই জন্য শেষ দিন হিসেবে তারা একটা পার্টি দেওয়ারও ব্যবস্থা করেছে, যেখানে সন্ধ্যার সময় তারা একসাথে হয়ে পার্টি করার সিদ্ধান্ত নিয়েছে। আর এখানে আমরা দেখতে পারি তাদেরই একই ক্লাসে সেই হোম মিনিস্টারের মেয়ে নিধিনিও পড়তো, এই জন্য নিধিনিও সন্ধ্যাবেলায় পার্টিতে চলে আসে। তো এরপরে যখন সন্ধ্যাবেলায় পার্টি শুরু হয়ে যায়, তখন আমরা দেখতে পারি নিদিন আর তার বন্ধুরা বাইরে এসে নেশা করা শুরু করে। তারা অনেক মদ খেয়ে মাতালের মতো হয়ে যায়, আর এরপরে তারা মধ্যে গিয়ে পাগলের মতো নাচানাচি করা শুরু করে। এখানে যখন পার্টি পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, তখন মাঝখানে নিদিন আর তার বন্ধুরা আবারও বাইরে চলে আসে, আর এখানে এসে তারা আবারও অনেক মদটদ খায়, যেই জন্য তারা একেবারে পুরোপুরি মাতাল হয়ে যায়। মানে তারা এত বেশি মদ খেয়ে ফেলে যে এখন আর তাদের উপরে নিজেদের কন্ট্রোলই ছিল না। আর এর পরের সিনে আমরা দেখতে পারি নিধিকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আসলে কালকে রাতের বেলায় কেউ তাকে রেপ করে দিয়েছে, এই জন্য তাকে হসপিটালে চিকিৎসার জন্য আনা হয়েছে। আর একটু পরে যখন এখানে পুলিশ অফিসাররা চলে আসে, তখন তাকে দেখার পরেই তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই কাজটা কোনো একটা ছেলে করেনি, এই কাজটা করেছে অনেকগুলো ছেলে মিলে। আর এই জন্য খুব শীঘ্রই হোম মিনিস্টারকে এই ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়। আর যখন হোম মিনিস্টার জানতে পারে তার মেয়ের সাথে এত ভয়ঙ্কর একটা কাজ হয়েছে, তখন সে দৌড়ে হসপিটালে চলে আসে। আর তার মেয়ের এই অবস্থা দেখার পরে সে বাচ্চাদের মতো কান্নাকাটি করা শুরু করে। তো
তো এরপরে এদিকে আমরা পূজা নামের একটা মেয়েকে দেখতে পারি, যে কিনা আসলে ছিল একজন ক্রাইম জার্নালিস্ট। আসলে সেই ব্যাপারটা জেনে যায় যে হোম মিনিস্টারের মেয়ের সাথে কেউ একজন অপকর্ম করেছে। এই জন্য সে দ্রুত হসপিটালের সামনে এসে তার বন্ধুর সঙ্গে ভিডিও করে একটা নিউজ করা শুরু করে। আর যখনই এই খবরটা ছড়িয়ে পড়ে, এর একটু পরেই আমরা দেখতে পারি সমস্ত মিডিয়া চ্যানেল দৌড়ে হসপিটালের সামনে চলে আসে আর তারা পুলিশদেরকে নানান রকম কোয়েশ্চেনিং করা শুরু করে। এখানে পুলিশরা তাদের কোয়েশ্চেনের সময় বলে যে আমরা সেই ছেলেটাকে ধরে ফেলেছি যেই ছেলেটা এই কাজটা করেছে। তবে তখন রিপোর্টার তাদেরকে জিজ্ঞেস করে যে আমরা তো শুনেছি যে তার সাথে শুধু একটা ছেলে না, অনেকগুলো ছেলে এই কাজ করেছে, তাহলে আপনারা কেন শুধুমাত্র একজনকেই অ্যারেস্ট করেছেন? তখন পুলিশ অফিসার বলে যে দেখেন, শুধুমাত্র আমরা একজনকেই অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, আর বাকিরা এখন পলাতক আছে, আর হয়তোবা তার মাধ্যমেই আমরা বাকিদেরকেও ধরে ফেলতে পারবো। তো এরপর যখন পুলিশ গিয়ে হোম মিনিস্টারকে এই খবরটা জানিয়ে দেয় যে তারা সেই ছেলেটাকে ধরে ফেলেছে যে এই কাজটা করেছে, তখন আমরা হোম মিনিস্টারের চোখে মুখের মধ্যে একটা ভয়ঙ্কর রাগের চিহ্ন দেখতে পারি। আসলে মনে হচ্ছিল যে সে হয়তোবা সেই ছেলেটাকে খেয়েই ফেলবে। আসলে কারো মেয়ের সাথে এমনটা হলে যেই কোনো বাবাই এমনটাই চিন্তা করতো। আর এরপরে যখন সিনটা পুলিশ স্টেশনে চলে আসে, তখন আমরা এই ব্যাপারটা দেখতে পারি যে আসলে পুলিশ যেই ছেলেটাকে অ্যারেস্ট করেছে সেই ছেলেটার অন্য কেউ ছিল না, বরং সেই ছেলেটা ছিল তাদের বন্ধু শিবাম। আসলে শিবা কালকে রাতে তাদের পার্টিতে জয়েন করেনি, সে কোনো একটা কারণে বাইরে ছিল, এই জন্যই পুলিশ তাকে সন্দেহ করে এখানে অ্যারেস্ট করেছে। তো এখানে পুলিশ অফিসার প্রথমে তাকে জিজ্ঞেস করে যে তুমি এই কাজটা কেন করেছো, তবে শিবা এটার কোনো অ্যান্সারই দিচ্ছিল না। এই জন্য পুলিশের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে তাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। তবে যখন অনেকক্ষণ মার খাওয়ার পরেও শিবা তার মুখ খুলছিল না, তখন পুলিশ তাকে 3rd ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার কাপড় চোপড় খুলে তাকে আচ্ছা রকম করে লাঠি দিয়ে ধোলাই করা হয়। তবে এত মার খাওয়ার পরেও শিবা কোনোভাবেই তার মুখটা খুলছিল না। যদিও ব্যথা সহ্য করতে না পেরে শিবা জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছিল, তবে পুলিশ অফিসাররা কোনোভাবেই থামার নামে নিচ্ছিল না। আর তাছাড়া যেহেতু শিবা স্বীকারও করছিল না সেই কাজগুলো করেছে, এই জন্য পুলিশ তাকে আচ্ছা রকম করে ধোলাই করতেই থাকে, মানে কোনোভাবেই পুলিশ থামছিল না। আর অন্যদিকে আমরা দেখতে পারি যখন শিবার মাই ব্যাপারটা জানতে পারে যে তার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, তখন তারও মাথা গরম হয়ে যায়। সে চিন্তা করে যে আমার ছেলে কি করেছে, আমার ছেলে কখনোই এই উল্টাপাল্টা কাজ করতে পারে না, মানে তার ছেলের উপর একটু বিশ্বাস ছিল, এই জন্য সেই কথাটা বলছিল। আর এরপরে যখন শিবার মা শিবার সঙ্গে মিট করার জন্য পুলিশ স্টেশনে চলে আসে, তখন তাকে তার ছেলের সঙ্গে মিট করতে দেয়া হয় না। আর এর ফাঁকে আমরা দেখতে পারি পুলিশ শিবাকে ধরে আরও একবার আচ্ছা রকম করে ধোলাই করে, তবে শিবা কোনোভাবেই এটা স্বীকার করছিল না যে সে এই কাজটা করেছে। এই জন্য যখন অফিসার হোম মিনিস্টারকে এই ব্যাপারটা জানিয়ে দেয়, তখন তো হোম মিনিস্টারের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে তাকে আরও বেশি করে পেটানোর জন্য বলে, যাতে করে যেই কোনো ওয়েতে তার থেকে স্বীকারোক্তি তারা নিতে পারে। আর যেহেতু পুলিশ হোম মিনিস্টারের অর্ডার পেয়ে গেছে, এখন আর কি করার ছিল। এরপরে পুরোটা রাত শিবাকে উল্টো করে ঝুলিয়ে এমন জঘন্যভাবে মারা হয় যেমনটা হয়তোবা মানুষ মানুষকে মারত না। তো এরপর পরদিন সকালবেলা আমরা দেখতে পারি পূজা নামের সেই জার্নালিস্টকে, যে কিনা কালকে রাতের বেলায় সেই কেসটা কভার করেছিল। এখানে পূজা বসে বসে এই জিনিসটা চিন্তা করছিল যে আসলে আজকের পত্রিকায় সে কি লিখবে, আসলে সেই শিবা নামের লোকটা কি অপরাধী নাকি তাকে এমনি এমনি গ্রেফতার করা হয়েছে। আর তখন আমরা দেখতে পারি পূজার যে মেট ছিল, যে কিনা শিবার ফ্যামিলিকে জানতো, সে এসে পূজাকে বলে যে শিবার বাবাকে কেউ একজন একটা সময় মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়েছিল, যেই জন্য প্রচণ্ড লজ্জায় শিবার বাবা একটা সময় সুইসাইড করে নিয়েছিল। আর যাতে করে তার পরিবারের সাথে কখনো এমনটা না হয়, এই জন্য শিবার মা শিবাকে লয়ার বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন দেখো কি ভাগ্যের পরিণতি, এখন সেই ছেলেই রেপ কেসে ভেতরে ঢুকে গেছে। তবে হ্যাঁ, যতটুকু আমি তাকে চিনি, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ছেলেটা কোনোভাবেই এই কাজটা করতে পারে না। আর যখন পূজা এই ব্যাপারটা শুনতে পারে, তখন তার চিন্তা হয় যে আসলেই এই ব্যাপারটা নিয়ে তার আরও একবার চিন্তা করা উচিত, মানে এই কেসটা নিয়ে তার একটু রিসার্চ করা উচিত। এই জন্য সে চলে আসে শিবার মায়ের সঙ্গে মিট করার জন্য। আর যখন শিবার মাকে সে কোয়েশ্চেনিং করে, তখন সে বুঝতে পারে যে শিবার মা তো এটা বিশ্বাসই করতে চাইছে না যে শিবা কোনোভাবেও এমন কাজ করতে পারে। এই জন্য ফাইনালি শিবার সঙ্গে মিট করার জন্য সে তার মাকে নিয়ে লিগ্যাল পেপার বানায়। আর সেই লিগ্যাল পেপার নিয়ে তারা চলে আসে পুলিশ স্টেশনে শিবার সঙ্গে মিট করার জন্য। তবে এই লিগ্যাল পেপার আনার পরেও পুলিশ কোনোভাবেই তাকে তার সঙ্গে মিট করতে দিচ্ছিল না। আর যখন পূজা পুলিশ অফিসারদের এইরকম বিহেভিয়ার দেখতে পারে, তখন পূজার তাদের উপর একটু সন্দেহ হয়ে যায়। কারণ এখন পর্যন্ত তো এই ব্যাপারটা প্রমাণও হয়নি যে শিবাই রেপ করেছে, তাহলে পুলিশ কেন তাদেরকে বারবার করে আটকাচ্ছে তার সাথে দেখা করার জন্য? এখানে কোনো একটা ঘাবলা তো অবশ্যই আছে। তো এরপর পরদিন সকালবেলা শিবাকে কোর্টে তোলা হয়। আমরা দেখতে পারি হোম মিনিস্টারের পক্ষ থেকে খুবই ফেমাস একজন ক্রিমিনাল লয়ার চলে আসে। তবে অন্যদিকে শিবার পক্ষে কোনো লয়ারই কাজ করতে রাজি হচ্ছিল না, এমনকি গভর্নমেন্ট যেই লয়াররা ছিল তারাও শিবার পক্ষে কাজ করতে রাজি হচ্ছিল না, কারণ যেহেতু কেসটা হোম মিনিস্টারের এগেনস্টে। এখন এই ব্যাপারগুলো দেখার পরে সবাই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা হোম মিনিস্টার যেই বাকি উকিলরা আছে তাদের সবাইকে থ্রেট করে এটা জানিয়ে দিয়েছে
যে কেউ যদি সাহস করে শিবার পক্ষে এসে কেস লড়ার তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। তবে আসলে তাদের লয়ের মধ্যে এই একটা জিনিসও ছিল যে যদি কেউ তার পক্ষে কেস লড়তে না চায় তাহলে ভিকটিম নিজেই তার কেসটাকে লড়তে পারবে। আর এই বেসিসে শিবাকেই তার কেসটাকে লড়ার পারমিশন দেওয়া হয় আর এরপরে পুরো কার্যক্রম শুরু করা হয়। তো এখানে প্রথমেই জজকে ক্রিমিনাল লয়ার বলে যে যেই জায়গাতে এই ঘটনাটা হয়েছিল পুলিশ অফিসাররা সেই জায়গাতে সেই মেয়েটাকে উদ্ধার করার জন্য গিয়েছিল, মানে নিদিনী নামে সেই মেয়েটাকে। আর সেখানে নিদিনীর অবস্থা তারা খুবই খারাপ অবস্থায় পেয়েছিল। তারা দেখতে পেয়েছিল নিবিনীর কাপড় চোপড় ছেঁড়া এবং সে সেখানে বেহুশ অবস্থায় পড়ে আছে। আর তারই একটু দূরে শিবাম নামের এই ছেলেটা নদীর পাড়ে কোনো কাপড় চোপড় ছাড়াই ছিল। এখন এতে করে এইটা তো প্রমাণ হয়ে যায় যে ঘটনাস্থলে সে ছিল, তাও আবার কাপড় চোপড় ছাড়া, যার মানে এই কাজটা তার করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর তাছাড়া দ্বিতীয় যেই ব্যাপারটা সেটা হচ্ছে সেই দিন রাতের বেলায় সে পার্টিতে জয়েন করেনি, কারণ যদি সে পার্টিতে জয়েন করতো তাহলে সেখানে অনেক ছেলে মেয়ে থাকতো যাদের মধ্যে সে নিধির সঙ্গে এই কাজটা চাইলেও করতে পারতো না। এই জন্য সে লুকিয়েছিল এবং পরবর্তীতে যখনই সে নিধিকে একা পেয়েছে তখন যেখানে পার্টি হচ্ছিল সেখানে সে গিয়েছে এবং নিধির সাথে এই অপকর্মটাকে ঘটিয়েছে। তো এই জন্য এই সমস্ত সেকশনগুলোর আন্ডারে শিবামের শাস্তি হওয়া উচিত। তবে এগুলো শোনার পরে শিবা তাকে জিজ্ঞেস করে যে আপনি যেই সেকশনগুলোর কথা বললেন সেই সেকশনগুলোর মধ্যে এইটা স্পষ্ট করে বলা আছে যে যদি ভিকটিম জীবিত থাকে তাহলে এই সেকশনগুলো আসামির উপরে অ্যাপ্লাই করা যাবে না। আর তাছাড়া আপনি যেমনটা বলছেন যে আমি এই কাজটা করেছি, এইটার কি প্রমাণ আপনার কাছে আছে? আপনি বলেছেন আমি সেখানে গিয়েছিলাম, আমি যে সেখানে খারাপ উদ্দেশ্য নিয়েই গিয়েছিলাম, এটার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? যদি থাকে তাহলে সেটা কেন পেশ করছেন না? তো এখন এটা শোনার পরে তো লয়ার পুরোপুরি চুপ হয়ে যায়, কারণ লয়ারের কাছে কোনো অ্যান্সারই ছিল না। কারণ তাদের কাছে এই ব্যাপারের একটুও প্রমাণ ছিল না যে এই কাজটা শিবাম করেছে, কারণ শিবামের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ তো তারা জোগাড় করতে পারেনি। তাছাড়া নিদিনীর কোনো স্টেটমেন্টও তারা এখন পর্যন্ত কালেক্ট করতে পারেনি, কারণ এখনও সে বেহুশ অবস্থায় হসপিটালে পড়ে আছে। তাছাড়া বিগত কয়েকটা ঘন্টা পুলিশের কাস্টোডিতে যখন শিবা ছিল তখন পুলিশের এত টর্চার সহ্য করার পরেও শিবা এই ব্যাপারটা একবারের জন্য স্বীকার করেনি যে এই কাজটা সেই করেছে। তার মানে এখন এই ব্যাপারটা প্রমাণ করা তাদের জন্য পুরোপুরি মুশকিল হয়ে গিয়েছে যে আসলে শিবামই হচ্ছে গিয়ে দোষী বা শিবামই এই ঘটনাটা ঘটিয়েছে। তো এরপরে শিবাম জজকে বলে যে মাইলর্ড, আমাকে ফাঁসিয়ে দেওয়ার ট্রাই করা হচ্ছে, আমার বিরুদ্ধে তাদের কাছে কোনো প্রমাণ তো নেই, বরং ভিকটিমও একবারের জন্য আমার নাম তার মুখ দিয়ে নেয়নি যে আমি তার সঙ্গে এই কাজটা করেছি। এই জন্য কোনো প্রমাণ ছাড়াই পুলিশ আমাকে অ্যারেস্ট করে ফেলেছে আর এখন এই কেসটার মধ্যে আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সব রকম চেষ্টা তারা করছে। তো এখন এটা শোনার পরে জজ সেই উকিলকে জিজ্ঞেস করে যে যখন তোমার কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাহলে তাকে অ্যারেস্টই বা কেন করানো হয়েছে? আর যদি তাকে অ্যারেস্টই করা হয়েছে তাহলে তুমি নিদিনীর কাছে কেন গিয়ে জিজ্ঞেস করনি যে এই কাজটা সেই করেছে কিনা? মানে তার থেকে কোনো স্টেটমেন্ট কেন নেওয়ার ট্রাই করনি? আর তখন এই লয়ার তাকে বলে যে স্যার, এখন নিদিনী এই অবস্থায় নেই যে তার থেকে আমরা স্টেটমেন্ট নিতে পারি, মানে সে পুরোপুরি হসপিটালাইজ এবং সে কিছুই বলতে পারছে না। তবে যখনই সে জ্ঞান ফিরে পাবে তখন আমি অবশ্যই তার কাছে গিয়ে এই সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞেস করব এবং সমস্ত জটগুলো খুলে ফেলার ট্রাই করব। আর এই সমস্ত কথাগুলো শোনার পরে জজ এক সপ্তাহের জন্য কেসটাকে মুলতবি করে দেয়। সে বলে যে যখন নিদিনী আবারও জ্ঞান ফিরে পাবে তখন তার স্টেটমেন্ট নেয়ার পরেই পুনরায় এই কেসটা আবার চালু করানো হবে। সো ততদিন পর্যন্ত এই কেসটাকে বন্ধ করেই দেওয়া হলো। তো এরপরে এখান থেকে বাইরে আসার পরে পূজা নামের সেই মেয়েটা তার বন্ধুর কাছ থেকে এটা জানতে পারে যে নিদিনীকে কোন হসপিটালে ভর্তি করানো হয়েছে এবং তার মেডিকেল রিপোর্ট আসলে এসেছে কি না। আর তখন কথাবার্তার মাঝখানে সে এটাও জানতে পারে যে পূজার যেই ফ্রেন্ড এখন তার সঙ্গে কথা বলছে তার গার্লফ্রেন্ড সেই হসপিটালেই কাজ করে। এই জন্য পূজা তার ফ্রেন্ডকে নিয়ে দ্রুত গিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করে আর তাকে এই সমস্ত কেসের ব্যাপারে ডিটেইলি বলে ফাইনালি তার কাছে সে নিদিনীর মেডিকেল রিপোর্টগুলো চায়। সে বলে যে যেই কোনো ওয়েতে আমার এই রিপোর্টগুলো লাগবেই। তবে এই জিনিসটা মাথায় রাখবে যে এই ব্যাপারটা যাতে কেউ জানতে না পারে, কারণ যেহেতু হোম মিনিস্টারের মেয়ের ব্যাপার এই জন্য যদি তুমি ধরা পড়ে যাও তাহলে তুমিও প্রবলেমে পড়তে পারো। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে এই মেয়েটাও রাজি হয়ে যায় আর সে একটু পরেই সেই মেডিকেল রিপোর্টগুলো এনে সেগুলো পূজাকে দিয়ে দেয়। আর যখন এই রিপোর্টগুলো পূজা ভালো করে চেক করে তখন সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই রিপোর্টের মধ্যে এটা স্পষ্ট করে বলা আছে যে এখানে একটা গ্যাং রেপ হয়েছে, মানে তার সঙ্গে অনেকগুলো ছেলে অপকর্ম করেছে। তাহলে যদি এটা একটা গ্যাং রেপ হয়ে থাকে তাহলে কেন শুধুমাত্র শিবাকেই অ্যারেস্ট করা হয়েছে আর বাকি ছেলেগুলোকে কেন অ্যারেস্ট করা হলো না, বা তারা এখন কোথায় চলে গেল? তো এরপরে পূজার মাধ্যমে এই সমস্ত রিপোর্টগুলো শিবার কাছে চলে আসে আর যখন শিবা এই রিপোর্টগুলো দেখতে পারে তখন সে অনেকগুলো ব্যাপার পরিষ্কার হয়ে যায়। সে জানতে পারে যে আসলে নিদিনীর শরীরের মধ্যে অনেকগুলো কাটাছেঁড়ার দাগ ছিল আর তার সাথে এমন ব্যবহার করা হয়েছিল যেমনটা কোনো জীবজন্তুর সাথে করা হয়, মানে মনে হচ্ছিল যে কোনো জীবজন্তু তার উপরে আক্রমণ করেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো সে মেমোরাইজ করে ফেলে, কারণ পরবর্তীতে আদালতে এগুলো তার দরকার পড়বে। এই জন্য যখনই পরবর্তীতে আদালতে তাকে আবারও পেশ করানো হয় তখন এই কোর্টে সেই ডক্টরকেও ডাকা হয় যেই ডক্টর এখন বর্তমানে নিধির চিকিৎসা করছিল। তবে এই ডক্টরকে কাঠগড়ায় আনার আগে নিধির যেই ড্রাইভার ছিল সেই ড্রাইভারকে কাঠগড়ায় আনা হয়।
আসলে এই ড্রাইভারই হচ্ছে গিয়ে প্রথম আই উইটনেস, যে কিনা প্রথমবারের মতো শিবাকে সেই নদীর পাড়ে দেখতে পেয়েছিল। এই জন্য এখন সে জজের সামনে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে। সে বলে যে যখন অনেক রাত হয়ে গিয়েছিল আর আমরা দেখতে পেয়েছিলাম যে এখনও নেদিনী ম্যাম আসেনি, এই জন্য আমি নেদিনী ম্যামকে খুঁজে বের করার জন্য বেরিয়েছিলাম। আর যখন আমি খুঁজতে খুঁজতে তার কাছ পর্যন্ত গিয়ে পৌঁছেছিলাম, তখন আমি দেখলাম যে শিবা তার সঙ্গে জোর করার ট্রাই করছিল। আর এগুলো শোনার পরে শিবা তাকে কোয়েশ্চেন করে যে আমার যতটুকু মনে পড়ে যে যখন আপনি নেদিনীকে আমাদের কলেজে ড্রপ করতে আসতেন, তখন আপনি একটা চশমার ইউজ করতেন, মানে একটা চশমা আপনার চোখে থাকতো, কিন্তু এখন সেই চশমাটা কেন আমি দেখছি না। তখন সেই ড্রাইভার তাকে বলে যে আমার সেই চশমাটা ভেঙে গিয়েছে, যেই জন্যই সেই চশমাটা আমার চোখে নেই। আর তখন শিবা তাকে জিজ্ঞেস করে যে সেই চশমাটা আসলে ভেঙেছে কীভাবে, সেই সমস্ত ব্যাপারগুলো ডিটেলি আপনি কোর্টের সামনে বলুন। আর এরপরে সেই ড্রাইভার বলা শুরু করে যে কিছুদিন আগে যখন 16 বছরের একটা মেয়ের রেপ হয়েছিল, তখন হোম মিনিস্টার স্টেটমেন্ট দিয়েছিল যে সেই রেপের মধ্যে এই মেয়েটারও দোষ ছিল, কারণ এই মেয়েটা একাতে তো গভীর রাতে একা একা বেরিয়েছে, তার উপরে সে ছোটোখাটো কাপড় পরেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন ছড়িয়ে গিয়েছিল, তখন নিধি ম্যামের কিছু ফ্রেন্ডরাও এই ব্যাপারটা জানতে পেরেছিল। এই জন্য তারা নিধি ম্যামের সাথে তর্ক বিতর্ক শুরু করেছিল। একদিন যখন তারা বসে একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল, তখন তারা নিধিকে বলছিল যে তোমার বাবা এটা কী করে বলতে পারলো, একটা মেয়ে কি পড়বে না পড়বে সেটা হচ্ছে তার স্বাধীনতা, তোমার বাবা এটার মধ্যে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না। আর এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছিল, তখন নিধি তাদেরকে বলে দিয়েছিল যে এতে করে আমার কিছুই যায় আসে না, আমার বাবা কি বললো না বললো সেটা তার কাছে, আর আমার ব্যাপারটা হচ্ছে গিয়ে পুরোপুরি আমার কাছে। আর তখন আমরা দেখতে পারি সেখানে 3টা ছেলেও ছিল, যারা যখনই এই ব্যাপারগুলো শুনতে পারে তখন তারা তাদের সঙ্গে ঝগড়া করা শুরু করে। তারা বলে যে আসলে মেয়েদের কোনোভাবেই ছোট ড্রেস পরা উচিত না, আর যারা ছোট ড্রেস পরে তাদের সঙ্গে এমনটাই হওয়া উচিত। আর এই জন্য এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। আর তখনই আমাকে মাঝখানে গিয়ে ঝগড়া থামাতে হয়েছিল, আর এই ঝগড়া থামাতে গিয়ে আমার চশমাটা ভেঙে গিয়েছিল। তবে পরবর্তীতে যখন হোম মিনিস্টার জানতে পেরেছিল যে তার মেয়ের সাথে কিছু বকাটে ঝগড়া করার ট্রাই করেছে, তখন সে তার পাওয়ারের ইউজ করে তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিল। আর পরবর্তীতে থানায় নিয়ে কিছুদিন আচ্ছা রকম খাতিরদারি করে এরপরেই তাদেরকে ছাড়া হয়েছিল। যার মানে এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এই ঘটনার পরে অবশ্যই এই 3টা ছেলের নিধির উপরে প্রচণ্ড রাগ ছিল, আর তার বাবার থেকে প্রতিশোধ নেয়ার জন্য হয়তোবা তারা নিধির উপরে এই কর্মকাণ্ডটা করলেও করতে পারে, কারণ নিধির জন্যই তাদেরকে জেলে যেতে হয়েছিল, এই জন্য নিধির উপরে তাদের একটা রাগও ছিল। তো এখন আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো কোর্ট পর্যন্ত চলে আসে। শিবা বিভিন্ন রকম কৌশল খাটিয়ে এই সমস্ত ব্যাপারগুলো কোর্টের সামনে হাজির করে ফেলে, যেখানে এখন কেসটা শিবার থেকে একটু দূরে যাওয়ার ট্রাই করছিল। তবে তখন আমরা দেখতে পারি সেই লয়ার সেই ডক্টরকে ডেকে নিয়ে আসে, যেই ডক্টর এখন নিধিনীর দেখাশোনা করছিল। এখানে ডক্টর এসেই প্রথমে জজকে মেডিকেল রিপোর্টটা দিয়ে এটা বলে যে আসলে এই মেডিকেল রিপোর্ট মতে নিধিনীর যে রেপ করেছিল সে ছিল শিবাই, কারণ শিবার ডিএনএ নিধিনীর শরীরের মধ্যে পাওয়া গিয়েছিল। আর তাছাড়া তার শরীরের মধ্যে এত বেশি আঘাতের চিহ্ন ছিল, যেগুলোর মাধ্যমে এটা ক্লিয়ারলি বোঝা যায় যে সেই দিন শিবা অবশ্যই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এই জন্য সেই সমস্ত কর্মকাণ্ডগুলো খুবই ভয়ঙ্কর ওয়েতে করেছে, আর যেহেতু সে নেশার মধ্যে ছিল এই জন্য তার এগুলো মনেও নেই। তবে এইটা শোনার পরে শিবার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গেই ডক্টরের সমস্ত কথাগুলোকে ভুল প্রমাণ করে দেয়, কারণ সে সেই মেডিকেল রিপোর্টটা জজের সামনে শো করে যেটা পূজার মাধ্যমে তার কাছ পর্যন্ত এসে পৌঁছেছিল। আর এই মেডিকেল রিপোর্টটা দিয়ে সে ডক্টরকে বলে যে এইটাই হচ্ছে গিয়ে আসল মেডিকেল রিপোর্ট, আপনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে মিথ্যা মেডিকেল রিপোর্ট। এখন যদি এইটা আসল মেডিকেল রিপোর্ট হয়ে থাকে, তাহলে ডক্টর মাত্র যেই রিপোর্টটা দিল সেইটা আসলে কী রিপোর্ট, এটা একটু পরেই আমরা জানতে পারবো। তো এখানে আমরা দেখতে পারি শিবা জজকে বলে যে এই মেডিকেল রিপোর্টটা হচ্ছে গিয়ে একই হসপিটালের একই দিনের একই সময়ের মেডিকেল রিপোর্ট, যেখানে এই ব্যাপারটা স্পষ্ট বলা আছে যে নিধিনীর সাথে এই কাজটা অনেকগুলো ছেলে মিলে করেছে, কারণ তার শরীরে অনেকগুলো ছেলের ডিএনএ পাওয়া গেছে, যেগুলোর মধ্যে একটা ডিএনএও আমার সাথে ম্যাচ করছিল না। আর তাছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার থেকে তারা কখনো ডিএনএ নেয়নি। যদি আমার থেকে তারা ডিএনএ নিয়ে নাই থাকে, তাহলে আমার ডিএনএ কিভাবে সেই রিপোর্টের মধ্যে চলে আসলো? আসলে এর পরে শিবা সমস্ত ব্যাপারগুলো প্রথম থেকে বলা শুরু করে। আসলে শিবা বলে যে হয়তোবা আমার ডিএনএ তারা কালেক্ট করার জন্য এমন করে একটা প্রসেস করেছে, মানে তার ডিএনএ কিভাবে সেই রিপোর্ট পর্যন্ত পৌঁছালো সেই ব্যাপারটা সে এক্সপ্লেন করে বলা শুরু করে। সে বলে যে যেদিন আমাকে অ্যারেস্ট করা হয়েছিল সেই দিন আমাকে মারতে মারতে তারা বেহুশ করে ফেলেছিল, আর বেহুশ অবস্থায় হয়তোবা তারা আমার থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছিল, এবং পরবর্তীতে সেই ডিএনএ স্যাম্পল সেই মেডিকেল রিপোর্টে শো করে তারা এই একটা উদ্ভট গল্প বানিয়েছে যে আমি নিধিনীর সঙ্গে এই কাজটা করেছি, সেদিন রাতের বেলায় আমি সেখানে ছিলাম। তবে আসলে ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আর এগুলো শোনার পরে জজ পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য সে জিজ্ঞেস করে যে যদি এই রিপোর্টটা মিথ্যা হয় তাহলে আসল রিপোর্টটা কোথায়? আর তখন শিবা পূজার মাধ্যমে তাকে আসল রিপোর্টটা দেয়। আর এই রিপোর্টের মধ্যে স্পষ্টই ব্যাপারটা লেখা ছিল যে 3 জন ছেলে জোরপূর্বক নিধিনীর সঙ্গে এই কাজটা করেছিল। আর তাছাড়া শিবার নিজেরও একটা মেডিকেল টেস্ট করিয়েছিল, যেই টেস্টের মাধ্যমে সে এই ব্যাপারটাও প্রুফ করে দিয়েছে যে আসলে বিগত 20 থেকে 30 দিনের মধ্যে সে না কোনো নেশা করেছে, না এমন কোনো দ্রব্য নিয়েছে যাতে করে তার হুঁশ থাকবে না।
যার মানে এতে করেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে সেই দিন রাতের বেলায় না শিবা মদ খেয়েছিল, না সে মদ খেয়ে মাতাল হয়ে এই কাজগুলো করেছিল। আর যেহেতু 3 জন ছেলে করেছিল, এই জন্য 3 জন ছেলের মধ্যে সেখানে শিবাম ছিলই না। তো এখন এখানে কোয়েশ্চেন চলে আসে যে তাহলে ডক্টর কেন ফেক রিপোর্ট জজের সামনে শো করলো, ডক্টর কার ইশারায় নাচছে? এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য শিবা ফাইনালি কাঠগড়ায় হোম মিনিস্টারকে নিয়ে আসে। তো এখানে আমরা দেখতে পারি যখন শিবা হোম মিনিস্টারকে নানানভাবে কোয়েশ্চেন করছিল, তখন শিবা বারবার করে হোম মিনিস্টারের হাতের কাছে টাচ করার ট্রাই করছিল। মানে বারবার করে সে তার হাতের কাছে হাত নিচ্ছিল আর বারবার করে তাকে টাচ করার ট্রাই করছিল। আর জজ ওই ব্যাপারটা নোটিস করে, আর এই জন্য শিবা ফাইনালি হোম মিনিস্টারের এই ব্যাপারটা সবার সামনে ক্লিয়ার করে। সে বলে যে হোম মিনিস্টার রাঘব, আমি যে বারবার করে আপনাকে টাচ করছি এই ব্যাপারটা আপনি বিব্রত হচ্ছেন, তাই না? আপনি এটা একেবারেই চাচ্ছেন না যে আমি আপনাকে টাচ করি, কারণ আমি আপনার চেয়ে নিচু জাতের এবং আমি নিচু বর্ণের মানুষ। আপনি এই জিনিসটা কোনোভাবেই সহ্য করতে পারছেন না। আসলে এইটাই হচ্ছে গিয়ে আপনার মেইন সমস্যা। আর এরপর সে জজকে বলে যে আসলে এই কেসটা শুধুমাত্র একটা রেপের কেস না, এই কেসটা রেপের পাশাপাশি জাতি বর্ণের মধ্যে বিভেদ সৃষ্টি করারও কেস। তো আসলে এখানে হয়েছিল এটা, যখন হোম মিনিস্টার জানতে পেরেছিল যে তার মেয়ের সাথে এই অপকর্মটা হয়েছে, তখন সে সাথে সাথে এইটাও জেনে গিয়েছিল যে কারা আসলে তার মেয়ের সাথে এই কাজটা করেছে। এই কাজটা করেছিল সেই 3টা ছেলে, যাদের কিনা হোম মিনিস্টার তার মেয়ের সঙ্গে বেয়াদবি করার জন্য পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে গিয়েছিল আর উত্তম মধ্যম দিয়ে কয়েকদিন পরে ছেড়ে দিয়েছিল। এই জন্য এই ব্যাপারটার প্রতিশোধ নেয়ার জন্যই তারা 3 জন তার মেয়ের সঙ্গে এই কাজটা করেছে। তাছাড়া সে এই ব্যাপারটাও জেনে গিয়েছিল যে সেই 3টা ছেলে হচ্ছে গিয়ে তার নিজের জাতের ছেলে, মানে তারা হচ্ছে গিয়ে তার নিজের গোত্রের ছেলে। আর যেহেতু ইলেকশনও সামনে আসছিল, এই জন্য হোম মিনিস্টার কোনোভাবেই তাদেরকে শাস্তি দিতে চাইছিল না, কারণ যদি সে নিজের গোত্রের মানুষজনকেই শাস্তি দিয়ে দেয় তাহলে হয়তোবা তার গোত্রের মানুষজন তার উপরে রেগে যেতে পারে আর ভোটের সময় তাকে ভোট নাও দিতে পারে, কারণ তাদের মনে হতে পারে যে সে হয়তোবা নিজের গোত্রের উপরেই বেশি রাগ করে আছে, কারণ তার মেয়ের সাথে নিজের গোত্রের মানুষই এই কাজটা করেছে। এই জন্য হোম মিনিস্টার কোনোভাবেই রিস্ক নিতে চাইছিল না। এই জন্য সে চাইছিল এই কেসে সে অন্য কাউকে ফাঁসিয়ে দিতে, যাতে করে পরবর্তীতে সে নিজের মতো করে সেই 3টা ছেলেকে বাইরেই শাস্তি দিতে পারে, আর এতে করে অফিসিয়ালভাবেও তার উপরে কোনো কলঙ্ক আসবে না আর তার গোত্রের মানুষজনও তার উপরে রাগ করবে না। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই তারা নতুন করে একটা প্ল্যান করে। এখন তাদের এমন একটা ছেলের দরকার ছিল যাকে তারা এই কেসের মধ্যে ফাঁসিয়ে দিতে পারবে। আর তখনই তারা জানতে পারে শিবাম সম্পর্কে। আসলে শিবাম সেদিন সেই পার্টিতে তো এসেছিল, তবে সে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর যখন সে দেখতে পেরেছিল নিদিনের এই অবস্থা, মানে সে একেবারে হতভম্ব হয়ে কাপড় চোপড় ছেঁড়া অবস্থায় একটা জায়গায় বসেছিল, তখন তার ইজ্জত সেভ করার জন্য সে তার নিজের শার্ট খুলে তাকে দিয়েছিল। আর এই জন্য সে নদীর পাড়ে খালি গায়ে বসেছিল, মানে কোনো কাপড় ছাড়া। আর তাছাড়া সেখানে যখন পুলিশ এসেছিল তখন নিধির অবস্থা খুব একটা ভালো ছিল না। সে এইটা বলতেই পারছিল না যে এই কাজটা কে করেছে, এটা কি শিবা করেছে নাকি অন্য কেউ করেছে। এই জন্য পুলিশ শিবাকে সন্দেহ করেই তাকে অ্যারেস্ট করে ফেলেছিল। আর যখন পরবর্তীতে নিধিনীকে হসপিটালে নেওয়া হয়েছিল তখন সে কয়েকদিনের জন্য বেহুশ হয়ে গিয়েছিল। এই জন্য পরবর্তীতে সে আর এই ব্যাপারটা কোনোদিনও বলতে পারেনি যে আসলে এই কাজটা কারা করেছে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে তার বাবা মানে হোম মিনিস্টার এই কেসের মধ্যে শিবাকে ফাঁসিয়ে দিয়েছে, যাতে করে তার গোত্রের মানুষের ভোট তার থেকে ছুটে না যায়। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো কোর্টের সামনে শিবা তো বলে ফেলে, তবে এগুলো তখনই মানা হবে যখন এটার কোনো প্রমাণ সে শো করতে পারবে। কারণ যদি সে প্রমাণ শো করতে না পারে তাহলে তো এগুলো কেউ বিশ্বাসই করবে না। এই জন্য সে প্রমাণ হিসেবে নিদিনীর এয়ার ডিভাইসটাকে সবার সামনে নিয়ে আসে। আসলে এই ডিভাইসটা নিদিনী সবসময় ইউজ করতো তার ক্লাসের মধ্যে, যাতে করে ক্লাসের সমস্ত ব্যাপারগুলো রেকর্ড করে সে পরে ঘরে নিয়ে এগুলোকে ভালো করে শুনতে পারে। এই জন্য সেদিন রাতের বেলাও সে এটা কানে দিয়েছিল। এই জন্য এখানে সমস্ত ব্যাপারগুলো রেকর্ড হয়ে গিয়েছিল। আর যখন এই রেকর্ডটা সে কোর্টের সামনে প্লে করে দেয় তখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে আসলে সেখানে শিবা ছিলই না বা সে এই কাজগুলো করেইনি। আর যখন কোর্টে এই ব্যাপারটা সবাই জানতে পারে যে শিবার নির্দোষ, তখন তারা আরও একটা খবরও পেয়ে যায়। তারা জানতে পারে যে হসপিটালে আসলে নিদেনের মৃত্যু হয়ে গেছে। আর এই খবরটা যখন তারা সবাই জানতে পারে তখন তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। আর এখন যেহেতু ডক্টরও পুরোপুরিভাবে ফেসে গিয়েছে, এই জন্য সে কোর্টের সামনে এসে সমস্ত সত্যিগুলো বলা শুরু করে। সে বলে যে প্রথমে তো আমি আসল মেডিকেল রিপোর্টটাই বানিয়েছিলাম, যেখানে এটা স্পষ্ট লেখা ছিল যে 3টা ছেলে এই কাজটা করেছে, যার মানে শিবাম এর মধ্যে ছিল না। আর আমি এটাও জানতাম সে পুরোপুরি নির্দোষ। তবে এই রিপোর্টটা জমা দেওয়ার আগে হোম মিনিস্টারের লোক এসে আমাকে থ্রেট করা শুরু করে। আর তারা শিবামের ডিএনএ দিয়ে আমাকে বলে একটা ফেক রিপোর্ট বানানোর জন্য, যাতে করে তারা শিবামকে ফাঁসিয়ে দিতে পারে। এই জন্য পরবর্তীতে বাধ্য হয়েই আমাকে ফেক রিপোর্ট বানাতে হয়েছে, যেটার মাধ্যমে শিবামকে দোষী প্রমাণ করার ট্রাই করা হয়েছে। আর এই ডিএনএ হোম মিনিস্টারকে পুলিশ অফিসাররা দিয়েছিল। আর এই ডিএনএ সেদিন নেওয়া হয়েছিল যেদিন শিবামকে মারতে মারতে বেহুশ করে ফেলা হয়েছিল। যার মানে এখন ডক্টরের কথাবার্তা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে আসলে পুলিশ অফিসাররাও এই ঘটনাটার সঙ্গে জড়িত ছিল আর তারা সবাই মিলে শিবার বিরুদ্ধে এই প্ল্যানটা করেছে। আর এখন ডক্টর এই ব্যাপারটাও ক্লিয়ার করে বলে যে এখন হসপিটালে নিধির মৃত্যু এই জন্য হয়েছে কারণ হোম মিনিস্টার নিজে তার মেয়েকে খুন করেছে।
আসলে হোম মিনিস্টার এই ব্যাপারটা জানতো যে একদিন না একদিন তো নিধি জ্ঞান ফিরে পাবেই। আর যখন সে জানতে পারবে যে শিবাকে এই কেসের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আর সেই 3টা ছেলের কোনো ক্ষতিই হয়নি বা তাদেরকে শাস্তি দেওয়া হয়নি, তখন নিধি তার বাবার উপরে চড়াও হতে পারে আর হয়তোবা সেই ব্যাপারটাকে ফাঁসও করে দিতে পারে। এই জন্য ভয়ের মধ্যে এসে হোম মিনিস্টার নিজে তার মেয়েকে গিয়ে খুন করেছে, তাও শুধুমাত্র কিসের জন্য? ভোটের জন্য, মানে রাজনীতির জন্য। আর তাছাড়া এগুলোতে হোম মিনিস্টারের আরও একটা লাভ ছিল, জনগণ তার সাথে ইমোশনালি কানেক্ট হয়ে যেত, কারণ তার মেয়ের সাথে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, তাছাড়া তার মেয়ে সেখানে মারাও গিয়েছে। এই জন্য মানুষ আবেগে আপ্লুত হয়ে তাকেই ভোট দিত। আর শুধুমাত্র এই ভোটের জন্য সে তার নিজের মেয়েকে খুন করতেও পিছপা হয়নি। আর এখন আমরা দেখতে পারি কোর্টে এই সমস্ত ব্যাপারগুলো প্রমাণ হয়ে যায়। এই জন্য ফাইনালি সেই 3টা ছেলেকেও নিয়ে আসা হয়, যেই 3টা ছেলে অ্যাকচুয়ালি নিধির সঙ্গে এই সমস্ত কাজগুলো করেছিল। এরপর আমরা দেখতে পারি এই কেসের সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে, মানে হোম মিনিস্টার, সেই পুলিশ অফিসার এবং সেই ডক্টরকে, সবাইকে অ্যারেস্ট করা হয় এবং সবাইকে অনেক বছরের শাস্তি দেওয়া হয়। তাছাড়া জজ শিবার অনেক প্রশংসা করে, কারণ শিবার প্রেজেন্স অফ মাইন্ড, তাছাড়া সে যেমন করে তার কেসটাকে হ্যান্ডেল করেছে এই ব্যাপারটার অনেক প্রশংসা জজ করে। আর সে বলে যে হয়তোবা তুমি এখন একজন ল স্টুডেন্ট, তবে ভবিষ্যতে তুমি হবে একজন ভালো লয়ার, আর তোমার মতো এমন অনেস্ট লয়ারদের মাধ্যমেই আমাদের দেশের ন্যায় বিচার কায়েম হবে। আমি এই আশাই রইলাম। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।